3 বেলুন ছেড়ে দেই আমরা ফেস্টুন উড়িয়ে আটিয়া শাখার সম্মাননা অনুষ্ঠান এর শুভ সূচনা করলাম। আমরা এখন চলে আসছি আরো একটা প্রতিষ্ঠাকালীন শাখা আটিয়া শাখাতে। এই বিল্ডিংটা একদম নতুন, এটাতেও আমরা আজকে প্রথম প্রবেশ করব, যদিও অফিস সাজানো হয়ে গেছে। ওকে, এখন ছবি আর আমরা 1 2 3 বলবো। সবাইকে দেখা যাচ্ছে ক্যামেরায়? রেডি 1 2 3। আমরা একটু এখানে দাঁড়িয়ে একটু মোনাজাত পরিচালনা করি। আমরা ভিতরে যাব। আচ্ছা, তাহলে একটু ভিতরে ঢুকে আমরা দোয়া এবং মোনাজাত পরিচালনা করব। بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন একটি প্রতিষ্ঠানে সকলেই সমবেত হতে পেরেছি। একবার বলে আলহামদুলিল্লাহ। অধ্যকার এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠাকালীন থেকে অদ্য পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মজীবী ভাইরা উপস্থিত হয়েছে, ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আমিন। এবং এই প্রতিষ্ঠান করার যে উদ্দেশ্য, যে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা যেন উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাকে মাননীয় চেয়ারম্যান সাহেবকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, সকল বলে আমিন। আমরা সকলে একবার সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা কাছে আটিয়া দিলে রব্বুল আলামিন বাংলা ওয়ার্ড শাখা উদ্বোধন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানের জনাব চেয়ারম্যান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকালীন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ যে সমস্ত কর্মজীবী ভাইরা আল্লাহ কর্মকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কাকুতি করেছে সবাই কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ চেয়ারম্যান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র অসহায়দেরকে, আল্লাহ গরিব দুঃখীদেরকে, আল্লাহ এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে আল্লাহ যে প্রতিষ্ঠান করে যাচ্ছে, রাব্বুল আলামিন দিন দিন প্রতিষ্ঠান বৃদ্ধি করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার মুমিন মুত্তাকি বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। তোমার বান্দা আল্লাহ চেয়ারম্যান সাহেবের মা বাবা আত্মীয়স্বজন, আল্লাহ বন্ধু বান্ধব এলাকাবাসী যারা অন্ধকার করে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহর আজকের অফিসে যারা রব্বুল আলামিন সকল কিছু আয়োজন করেছে, সকল আয়োজকদেরকে কবুল করিয়া নাও। ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠাকালীন সদস্য কর্মীদের সম্মাননা অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ আটিয়া শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য কর্মীদের সম্মাননা প্রদান ও নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা সামজিদা। এই আনন্দঘন মুহূর্তে দুঃখের সাথে জানাচ্ছি যে আটিয়া শাখার প্রথম শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন খান কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। বুড়ো বাংলাদেশ তার যাত্রা শুরু করে 1990 সালে। দীর্ঘ এই 34 বছরে নানা প্রতিকূলতা পার করে দেশের অন্যতম ক্ষুদ্র অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যাদের বিশ্বাস ও আস্থার কারণে আজ বুড়ো বাংলাদেশ দীর্ঘ এই 34 বছর ধরে গণমানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ তাদেরকে পেয়ে বুড়ো বাংলাদেশ গর্বিত ও আনন্দিত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব ডক্টর এম এ ইউসুফ খান, চেয়ারপারসন গভর্নিং বডি বুড়ো বাংলাদেশ, সভাপতি জনাব জাকির হোসেন,
প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ব্যুরো বাংলাদেশ। সম্মানিত বক্তা হিসেবে আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সাধারণ পরিষদ, এবং আরও আছেন সাধারণ পরিষদের সম্মানিত ব্যক্তিগণ, পরিচালক মণ্ডলী এবং আটিয়া শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য ও কর্মী। এখন আমরা তথ্যচিত্র ফিরে দেখা ব্যুরো টাঙ্গাইল থেকে আটিয়া শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য ও কর্মীদের ছবিচিত্র পরিচিতি দেখব। ভিডিওটি প্রস্তুতে যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতি জনাব জাকির হোসেন স্যারকে বিনীত অনুরোধ করব সম্মানিত অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসন করার জন্য। আমরা করতালির মাধ্যমে অতিথিদেরকে মঞ্চে স্বাগত জানাই। স্বাগত বক্তব্য রাখার জন্য আটিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আহমেদকে আমন্ত্রণ করছি। ব্যুরো বাংলাদেশ প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত আটিয়া শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সহকর্মীদের সম্মাননা অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি ব্যুরো বাংলাদেশ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গভর্নিং বডির সম্মানিত চেয়ারপারসন ডক্টর এম এ ইউসুফ খান, উপস্থিত আছেন গভর্নিং বডি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভাগীয় ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক সহ সকল সহকর্মী ভাই বোনেরা, এবং আজকে যাদেরকে নিয়ে এই আয়োজন আটিয়া শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং কর্মী সহকর্মী ভাই বোনেরা, সবাইকে আটিয়া শাখার পক্ষ থেকে শুভেচ্ছা সহ স্বাগত। আজকের এই আয়োজনে মূলত যাদেরকে আমরা এই সম্মাননা প্রদানের জন্য উপস্থিত করতে পেরেছি, এবং আজকে আমাদের এই সম্মাননা অনুষ্ঠানে অনেক কষ্ট করে এই গরমের মধ্যে প্রধান অতিথিবৃন্দ যারা চলে আসছেন তাদেরকে আটিয়া শাখার পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আর স্বাগত বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, তাদের গুরুত্বপূর্ণ কথা এবং আমরা শুনবো। এই বলে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ফারুক আহমেদ। এখন শুভেচ্ছা বক্তব্যের জন্য এলাকা ব্যবস্থাপক হাসান মাহফুজ এলাসিন এলাকা, ওনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আটিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাকালীন সদস্য ও কর্মী সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং পরিচালক মণ্ডলী, প্রধান কার্যালয় থেকে আগত কর্মকর্তাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো বাংলাদেশে এই আটিয়া শাখায় আমরা সুন্দর মনোরম পরিবেশে যে কার্যক্রম পরিচালনা করছি, এই জন্য আমাদের সম্মানিত নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি। তো এই শাখায় কর্মরত যারা সহকর্মী আছেন, তারা পেশাগত দায়িত্ব বজায় রেখে প্রতিষ্ঠানের সদস্যদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করবে সেই প্রত্যাশায় রাখি। এবং আজকের এই আয়োজনের শুরু থেকে যারা আমাদের সহযোগিতা করছেন এবং বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক
জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে এই অনুষ্ঠানের সম্মানিত সদস্য, সম্মানিত প্রতিষ্ঠাকালীন সদস্য এবং কর্মী যারা উপস্থিত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং বুড়ো বাংলাদেশের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা প্রতিষ্ঠাকালীন সদস্য কর্মীদের সম্মাননা স্মারক প্রদান করব। আমি প্রথমে একে একে সদস্যদের নাম ঘোষণা করছি। প্রথমে আসছেন আরজিনা দেওয়া, এরপর প্রস্তুত থাকবেন মোসাম্মদ আসমা আক্তার, এরপর প্রস্তুত থাকবেন খাতেমুন বেগম, এরপর প্রস্তুত থাকবেন নাজমা বেগম, এরপর প্রস্তুত থাকবেন সুফিয়া বেগম, এরপর প্রস্তুত থাকবেন সাহেরা, এরপর প্রস্তুত থাকবেন নার্গিস বেগম, এরপর প্রস্তুত থাকবেন মোসাম্মদ নাজমা বেগম, এরপর প্রস্তুত থাকবেন মরিয়ম বেগম, নার্গিস বেগম, তারপর নাজমা। এরপর আসছেন আমেলা, মেরিনা বেগম। সর্বশেষ আমাদের মাঝে আসছেন বিউটি আক্তার। এখন আমি একে একে করে প্রতিষ্ঠাকালীন কর্মীদের নাম ঘোষণা করছি। প্রথমে আসছেন মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠাকালীন শাখা ব্যবস্থাপক। এরপর আসছেন আব্দুল মালিক মিয়া, মোহাম্মদ আব্দুল জব্বার। পরবর্তীতে আসছেন লাইলি আহমেদ, নাসিমা শামসুল, তারপর আসছেন ফেরদৌসি, ফেরদৌসি আপার পরে প্রস্তুত থাকবেন সাবিনা বেগম। সাবিনা বেগমের পরে আসছেন মোসাম্মদ সানোয়ারা বেগম প্রস্তুত থাকবেন। এরপর প্রস্তুত থাকবেন লুৎফুর রহমান, মোহাম্মদ লুৎফুর রহমান। জাহানারা বেগম আপা একটু অসুস্থ, ওনাকে একটু ধরে ধরে নিয়ে আসতে হবে। খুবই ভালো হয় স্যার এটা যদি করা যায়। আসছেন বাছাতন বেগম। এখন আমরা প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে নার্গিস বেগমের কাছ থেকে তার অনুভূতি শুনব। নার্গিস আপাকে স্বাগত জানাচ্ছি মঞ্চে। আমি নার্গিস আপা, আমি সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাইলেন। টাঙ্গাই বাংলাদেশ, আমি এই ব্যাংক থেকে অনেক ঋণ নিয়ে সংসারকে আমি অনেক লাভবান হয়েছি। কারণ আমার চলার বোঝা ছিল না, কিন্তু এই গুরু বাংলাদেশ থেকে ঋণ নিয়ে অনেক আয় করছি। আমার ছেলেকে আয় পাশ করে আমি সিঙ্গাপুর পাঠাইছি, আর ছেলে ব্যবসা করতেছি। আমার বক্তব্য ফিরে শেষ, সালাম জানাই। ধন্যবাদ নার্গিস আপাকে তার বক্তব্যের জন্য। এখন প্রতিষ্ঠাকালীন কর্মীদের মধ্যে হতে মোহাম্মদ লুৎফুর রহমানকে তার বক্তব্য প্রদানের জন্য স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অদ্য প্রতিষ্ঠাকালীন সদস্য ও কর্মীদের সম্মাননা অনুষ্ঠান এবং নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন সাহেব, সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি বুড়ো টাঙ্গাইল। আমি বুড়ো টাঙ্গাইল এই জন্য বলছি যে তৎকালীন সময়ে আমরা যখন চাকরি করতাম তখন এটা বুড়ো টাঙ্গাইল ছিল। মঞ্চে উপবিষ্ট আছেন বুড়ো টাঙ্গাইলের
কর্ণধার জনাব ডক্টর এম.এ. ইউসুফ খান, অন্যান্য কর্মী, সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য নয়, কিছু তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করি। এটা কোনো বক্তব্য না, তিক্ত অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলবো। এটা হলো বুড়োটাঙ্গাল নামে যখন এই প্রতিষ্ঠান পদার্পণ করে, তখন মাত্র 5টা শাখা ছিল। 5টা শাখায় ছিল দেলদুয়ার উপজেলায়। সেই শাখার আমি একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করতাম, ফিল্ড ওয়ার্কার হিসাবে। তৎকালীন সময়ে সদস্য করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হইতে হইতো। ধর্মীয় গোঁড়ামি, এমনকি সামাজিক মাদাবরদের কাছ থেকে বিভিন্ন লাঞ্ছনা গঞ্জনা, বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হইতে হইতো। তা উপেক্ষা করেও আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সদস্য করার চেষ্টা করতাম এবং কিছু কিছু সদস্য করতাম। আমার সদস্য করাকালীন ছোট্ট একটা অভিজ্ঞতার বর্ণনা দেব। সেটা হলো, সদস্য তো করতে খুব কঠিন ছিল। যখন এনজিওর নাম শুনলে মানুষ অনেক কিছুই মনে করত, কিন্তু একদিন একটা গ্রামটা খালি, আমি ওই গ্রামে সদস্য করব, মনে স্থির করলাম যে ওই গ্রামে আমি একটা সদস্য করব। তা যা দেখি, একটা বাড়িতে ঢুকছি, ঢোকার পরে যা দেখি একটা মহিলা চুলা লেপতেছে, পাশে তার একটা বাচ্চা ময়লা টয়লা নিয়ে বসে রয়েছে। তা আমার তো আমি পণ করে গেছি, এই গ্রামে একটা শেল্টার করতে হবে, আমার একটা কেন্দ্র করতে হবে। কেন্দ্র বলতে মানে আমরা ওই সময় একটা গ্রামে 5 জন করে সদস্য নিয়ে একটা গ্রুপ করতাম, 2টা 3টা 5টা গ্রুপ নিয়ে একটা কেন্দ্র হিসাবে থাকতো। তো ওই সময় আমি তো ওই বাচ্চাটারে ময়লা অবস্থায় যায় তুলে নিলাম, তুলে নিয়ে বাচ্চার প্রশংসা করা শুরু করলাম। তখন ওই মহিলা কোন রকম হাতটা পরিষ্কার করে এসে বলছে যে, আপনারা এটা কি করলেন, আপনার শরীর তো ময়লা হয়ে গেল। আমি বলছি যে, আপনার বাচ্চা আছে, আমার শরীরের জামা কাপড়ের দাম বেশি না। এই অবস্থায় উনি আমার কাছ থেকে বাচ্চাটা নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি জন্য আসছেন, কোথেকে আসছেন? আমি বললাম, দাফা আজকে বলবো না, আগামী সপ্তাহে বলবো। তারপরের সপ্তাহে গেছি, গেলে পরে ওনার বাচ্চার জন্য আমি 2টা 3টা চকলেট নিয়ে গেছি সাথে। 2টা 3টা চকলেট নিয়ে যা আগেই ওই বাচ্চারে দিছি, মামা তুমি চকলেট খাও। তারপরে মহিলা আমার জিজ্ঞাসা করছে, ভাই আপনি আসেন, কি জন্য আসেন, আমাদের একটু বলেন। তখন আমি বলছি যে, আসলে আমরা তো এই একটা এনজিওতে চাকরি করি, সেখানে কিছু সঞ্চয় টঞ্চয় করে হালকা ছোট আকারের কিছু ঋণ দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা তো তখন ঋণ দিতে পারতাম না, কিন্তু তারপরেও একটু আশ্বাস না দিলে তো সদস্য করা যায় না। পরে উনি করলো কি, আগামী সপ্তাহে আসেন, আমি আপনাকে কিছু সদস্য করে দিব। পরের সপ্তাহে উনি বেশ কয়েকজন সদস্য করে দিল আমারে। তৎকালীন সময়ে ওরা 35 নম্বর কেন্দ্র ছিল আমার পাশের গ্রামেই। সেখান থেকে এইভাবে আমরা সদস্য করতাম। তো এ ধরনের অনেক ইতিহাস আছে, কিন্তু সদস্য হওয়ার পরে অনেক মহিলাদের তার স্বামী মারধর করছে, এই ইতিহাস আমাদের সামনাসামনি ঘটছে। সদস্যদের কিছু, আমরা যখন চাকরি করতাম তখন প্রথম ঋণের দফা ছিল, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এই অবস্থায় ঋণ দেওয়া হতো। প্রথমে 1000 টাকা ঋণ দেওয়া হতো, প্রথম দফায় 1000 টাকা ঋণ দেওয়া হতো। তো তারপরে দ্বিতীয় দফা 2000, তৃতীয় দফা 3000, এইভাবে ঋণ দেওয়া হতো। ঋণ তো দিতে পারতাম না, কিন্তু ওই কোনো সময় দেখা যাইতো যে সদস্যদের দেখে পালাইয়া বেড়াইতে হইতো।
পালাই বাড়াই দিত, ঋণ দিতে পারি না। তারপরেও আমাদের যেমন একটা বাচ্চা যদি প্রথম হাঁটা শিখে সে কিন্তু তার সামনে একজন গার্জেন থাকে, দাঁড় করে দিয়া সে ওখানে দাঁড়িয়ে থাকার পরে ওই বাচ্চাটা কিন্তু হাঁটে না, প্রথমে দৌড়ানোর চেষ্টা করে। তখন বাচ্চাটা জানে যে আমার সামনে একজন গার্জেন আছে, আমি ধরবো, আমি পড়বো না, মরবো না, এটা জানে। তো এত অভাব অনটনের মধ্যেও এই বুড়ো ডাঙ্গায় তখন আমাদের একজন গার্জেন ছিল, আমাদের একজন অভিভাবক ছিল। ওনার উপর ভরসা করে জনাব জাকির হোসেন সাহেব, ওনার গার্জেন হিসাবে মাইনে আমরা ওনার দিকে তাকাইয়া বিভিন্নভাবে আগে যাওয়ার চেষ্টা করছি। কারণ জানি না আমাদের সেই শ্রম কতটুকু সফলতা আনতে পারছি আমরা। এখন বর্তমান বুড়ো বাংলাদেশের যে অবস্থা, এই বুড়ো বাংলাদেশের কর্মীরা বর্তমানে নিয়োগ পাওয়া মাত্র 30,000 টাকার মতো বেতন পায়। আমার প্রথম মাসের বেতনের আলোকে আমি একটা কথা বলি, আমার প্রথম মাসের বেতন পাই আমি 360 টাকা। আমি প্রথম মাসে বেতন পাই 360 টাকা। আর এখন এই প্রতিষ্ঠান জয়েন করা মাত্র 30,000 টাকার মতো বেতন পায়। তো যাই হোক আমাদের সেই শ্রম কতটুকু সার্থক হয়েছে জানি না। তা আমি বুড়োর উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ লুৎফুর রহমানকে তার অনুভূতি প্রকাশের জন্য। এখন আমন্ত্রণ জানাবো বুড়ো বাংলাদেশের সহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা জনাব আশরাফুল আলম খানকে বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় জাকির ভাই, সংস্থার চেয়ারপারসন ডক্টর এম এ ইউসুফ খান, আমাদের প্রতিষ্ঠাতা দুই পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং এম মোশাররফ হোসেন, উপস্থিত আছেন সাধারণ পরিষদ এবং গভর্নিং বোর্ডের সদস্যবৃন্দ, আমাদের সহকর্মী ভাই ও বোনেরা এবং সদস্যবৃন্দ, সবাইকে আমি আবার সালাম জানিয়ে আমি আমার দুটি কথা বলতে চাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাহেলা ভাবি। আমাদের যখন পুরো বাংলাদেশ ব্যুরো থেকে বুড়ো টাঙ্গাইলের ট্রান্সফরমেশনে সময় তিনি ব্রিজ হিসেবে কাজ করেছেন, এটা আমরা অনেকেই জানি এবং অনেকে জানি। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আপনারা এখানে আছেন, বিশেষ করে গভর্নিং বোর্ডের সকল সদস্যবৃন্দ, আপনারা এই গরমের মধ্যে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সেই 88-89 সালে যখন বাংলাদেশ ব্যুরো থেকে বুড়ো টাঙ্গাইলের ট্রান্সফরমেশনটা হলো, ইডি ভাই তার দুই সহকর্মীকে সাথে নিয়ে চ্যালেঞ্জটা নিলেন, সেই চ্যালেঞ্জের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন ওই সময়ে আমাদের এখনকার যাদেরকে আমরা কতিপয়কে এখানে উপস্থিত পেলাম দেখলাম, সেই সময়ের কর্মী এবং সদস্যবৃন্দ। তাদের সফলতার উপর ভিত্তি করেই এই আটিয়া শাখা থেকে, মগরা শাখা থেকে, সিলিমপুর শাখা থেকে এখন প্রায় 1500টি শাখা, সেই সময়ের কতিপয় সদস্য থেকে এখন 27 লক্ষ সদস্যের পরিবার এই বুড়ো বাংলাদেশ। সেই সময় আমরা জানি যে তারা সফল হয়েছেন বলেই আমরা এত দূর আসতে পেরেছি। কিন্তু যদি বলি তারা যদি ব্যর্থ হতেন, তারা যদি সেই চ্যালেঞ্জটায় জাকির ভাইয়ের সাথে সফলভাবে একাত্ম না হয়ে কাজ না করতেন, যদি ব্যর্থ হতেন, আমরা কি হতাম? আমাদের অগ্রযাত্রা ব্যাহত হতো। আমরা জানি সেই সময়কার অনেক প্রতিষ্ঠান এই টাঙ্গাইল থেকে শুরু করেছে, তারা কিন্তু বড় হতে পারে না। বাংলাদেশে আরো অনেক এনজিও শুরু করেছিল, তারা কিন্তু বড় হতে পারে। জাকির ভাই যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জের সাথে আমরা একটু দেখেছি সদস্যরা আপ্লুত ভাবে কথা বলছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় খুশি হচ্ছেন যে এইভাবে জাকির ভাইকে সবাই চেনে, সবাই ভালোবাসে। এইখানে যারা কাজ করেন, আমি বলবো জিএম, টিএম, জেডএম কর্মী, এরিয়া ম্যানেজার, যাদেরকে কেন্দ্র পর্যন্ত যাদের যোগাযোগ আছে, তারা খুব ভালো বলতে পারবেন যে আনাচে কানাচে সিরাজ ভাই, মোশাররফ ভাই সহ আমাদের জাকির ভাইয়ের কতটুকু কানেকশন ছিল।
আমি শুধু একটু বলতে চাই যে আমি 10 সালে টাঙ্গাইলের যেদিন ছিলাম অল্প কিছুদিনের জন্য বুরবুরা গ্রামের 14 নম্বর কেন্দ্রে মার্চ মাসের দিকে আমি একটা কেন্দ্র পরিদর্শনে গেছি। সেখানে একজন সদস্য ছিল। আমি বলছি যে আমি টাঙ্গাইল থেকে আসছি, তখন তো হেড অফিস ঢাকাতেই, ভাইদের সাথে যোগাযোগ কমে গেছে। একজন সদস্য শুধু বলা যে আপনার সাথে কি চাকরি বা দেখা হয়, যদি হ্যাঁ দেখা হয়, দেখা হবে না দেখা হবে। তার সাথে তো দেখা হয়, আপনারা একসাথেই তো। উনি কেমন আছেন, ভালো আছেন, এই শব্দগুলো কতটুকু করে, কতটুকু গভীরতা প্রকাশ করে ভালোবাসাকে, সেটা একদম নিহিত না গেলে এখান থেকে আমরা একটু একটু শুধু বুঝতে পারছি, একদম গভীরতার একটু অংশ দেখতে পাচ্ছি না। ওই যে গতকাল বিকেলেও হাত ধরে 2 সদস্য হাঁটতেছিলেন সন্ধ্যার সময়। জাকির ভাইকে দেখে দূরে থেকে আপ্লুত হচ্ছেন, কথা বলতে সাহস পাচ্ছেন না, কাছে আসার সাহস পাচ্ছেন না, এই রকমের অনুভূতি গুলো দেখা যাচ্ছিল। এই ভালোবাসা এবং কর্মীদের সেই সময়কার ভালোবাসা, ভাই এবং তার টিম যেভাবে কর্মীদেরকে ভালোবেসেছেন, কর্মীরা তার রিটার্ন দিয়েছে এবং কর্মীরা তারা নিবেদিত ভাবে অক্লান্ত পরিশ্রম করে সেই সময়কার চ্যালেঞ্জটাকে উতরে গেছেন বিদায় এখন আমরা এখানে আছি এবং যার সুফল এখন আমরা পাচ্ছি এবং আমাদের সদস্যরা পাচ্ছে, সবাই পাচ্ছে, সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম বিস্তৃত হচ্ছে। আমি বলবো কেন সেই সময় কর্মীরা কাজ করছে, সেখানে তো তখন ভালো একটা টেবিল ছিল না, ভালো একটা অফিস রুম ছিল না, ভালো কিছুই ছিল না, বেতন ছিল না, যে আমরা শুনছিলাম 300 টাকা বেতন ছিল। এখানে আনোয়ার খান ভাই ছিলেন, আনোয়ার হোসেন খান, আমরা আনোয়ার খা ভাই নামে তাকে চিনি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, হয়তো তিনি এখানে উপস্থিত থাকতেন আজকে, 1 সপ্তাহ আগে তিনি ইন্তেকাল করেছেন। তার সাথে অনেক স্মৃতি আমাদের, বিশেষ করে ভাইদের সাথে আছে, আমাদের সাথেও আছে অনেক স্মৃতি। একটা মায়ার বন্ধন যেটা সৃষ্টি করেছিলেন এই ত্রয়, যেটা আলাপ হচ্ছিল সকালে কর্মীদের সাথে এবং সদস্যদের সাথে, সেই বন্ধনের শক্তিটা আমি মনে করি যে আমাদের এই উত্তরণ ভালোবাসার বন্ধনেই একমাত্র সম্ভব হয়েছে এগিয়ে যাওয়া। আমরা যদি বলি, কিছুদিন আগে একটু আমি অন্যভাবে বলতে চাই যে কিসে আটকায় কিসে আটকায়, ভার্চুয়াল জগতে একটা প্রচারণা ছিল, নারী কিসে আটকায়। অনেক পক্ষে বিপক্ষে অনেক কথা আমরা ভার্চুয়ালের শুনেছি। বুড়ো বাংলাদেশের কর্মী কিসে আটকায়, কেন এই যে 35 বছর, 40 বছর, 38 বছর যাবৎ কর্মী টিকে থাকে, কেন কাজ করতে পারছে তারা, সেটা কিভাবে সম্ভব হচ্ছে। ওকে, আমি শুধু এটুকু বলতে চাই, সেই সময়ের ম্যানেজমেন্ট জাকির ভাইয়ের নেতৃত্বে যারা কাজ শুরু করেছিলেন, তারা কর্মীদেরকে শুধু ভালোবাসেন নাই, তাদেরকে ভালোবেসেছেন, ভালোবাসা বুঝিয়েছেন, তার প্রতিদান দিয়েছেন। তার প্রতিদান গুলা যদি আমরা একটু বলি, একজন ফ্যামিলিতে একজন গার্জেন, একজন বাবা যেভাবে তার ফ্যামিলিটাকে আঁকড়ে রাখেন, তিনি এবং তার এই 3 জন এই বুড়ো ফ্যামিলির সকল কর্মীকে ভালোবাসা দিয়ে, সহায়তা দিয়ে, সার্ভিস বেনিফিট সহ, পে স্কেল, গ্র্যাচুইটি সহ যা কিছু আছে, কর্মীরা কোনোদিন না চাইতেই তারা পেয়েছে। তো পরিবারের চাইতেও আমরা এখানে তার নেতৃত্বে একজন সফল নেতৃত্ব দানকারী হিসাবে এবং সফল গার্জিয়ান হিসাবে উনি আমাদের মাথায় আছেন বিদায়ী কর্মীরা আমাদের সাথে আছে, কর্মীরা কাজ করে এবং যেটা বলেন সেটা সবসময় কর্মীরা বাস্তবায়নের জন্য এগিয়ে যায় বিদায়ী এই উত্তরণ এবং আমাদের এই সমৃদ্ধি, এবং যেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, আমি এটাই প্রত্যাশা করি। এবং আমি মনে করি যে এই ভবন এটা আমাদেরকে পিছন থেকে পথ দেখাবে, এটা আমাদেরকে কর্মী সদস্য স্মৃতি স্মারক হিসাবে পরবর্তীতে আমাদেরকে গাইড করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকে। ধন্যবাদ আশরাফুল আলম খানকে। এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব বুড়ো বাংলাদেশের সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। এবং যারা সনাতন ধর্মের, ওনাদেরকে নমস্কার। গতকাল থেকে আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখছি। আসলে প্রথাগত বক্তৃতা দেওয়া আমার অভ্যাস নেই, ছাত্র জীবনে ছিল, রাজনীতির বাইরে অবস্থান করি, কিন্তু প্রতিদিন কোর্টে তর্কাতর্কি করি, কারণ বেঁচে থাকার জন্য কারো না কারো পক্ষ অবলম্বন করতে হয়।
আইনের ছাত্র হিসেবে আমি একজনকে আমার জীবনে সবসময় লালন করি, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে। আমেরিকার কৃতদাসদের নেতা এবং পরবর্তী পর্যায়ে আমেরিকার রাষ্ট্রপতি হওয়া। তিনি বলেছিলেন যে তুমি যদি কোনো কাজে সাফল্য লাভ করতে চাও, তাহলে তোমার ড্রব্যাকস, তোমার অসুবিধাগুলো কি, এটা জেনে নাও। তুমি যদি ওগুলোর উত্তর জানতে পারো, তাহলে তোমার পজিটিভিটি যে থাকবে, তোমার যারা ভালো ভালো কাজগুলো থাকবে, সেগুলো কখনো তোমার বাধা হয়ে থাকবে না। কারণ তুমি জানো যে কাজ করতে গেলে কিভাবে তোমাকে অতিক্রম করতে হবে। দেখেন, পুরো আজকে তার পুরাতন কর্মীদের স্মরণ করেছে, পুরাতন সদস্যদের স্মরণ করেছে, এই যে সম্মান দিয়েছে, এটা কিন্তু আমাদের ইসলামের একটা নৈতিক শিক্ষার একটা অংশ। আপনি যদি সম্মান কাউকে না দিতে পারেন, কখনো সম্মান অর্জন করতে পারবেন না। আপনি যদি কাউকে সালাম না দিতে পারেন, আপনি সালামের উত্তর পাবেন। এটা আমাদের জন্য একটা মারাত্মক শিক্ষণীয় যে ওনারা সম্মান দিচ্ছেন। এবং আমি মনে করি আপনারা একটা করতালি দিয়ে ওনাদেরকে জানান যে ওনারা সম্মান পাওয়ার যোগ্য। 2 নম্বর কথাটা বলি, পল্লী কবি জসিমউদ্দিন, ওনার ছেলে ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি মোস্তফা কামাল। উনি বলেছিলেন যে আইনের শিক্ষা হয় কলেজ জীবনে, আর শেষ হচ্ছে মৃত্যুর দিনে। তা আমরা প্রতিদিনই পড়ি, এই যে প্রিন্সিপাল, আমরা প্রতিদিনই পড়ি। তো গুরুর সাথে যখন আমার পরিচয় হয়, আমার বন্ধুর সৌজন্যে মোশারফ, তো তাকে দেখতাম যে খুব আপসেট থাকতো। তো আমরা বলতাম যে না, চ্যালেঞ্জ দিয়েছো, চ্যালেঞ্জের সাথে কাজ করো। আমাদেরকে দাওয়াত দিত সেই 88, 89, 90-তে। তা আমরা আসতাম। তো জাকির ভাই যেভাবে খাওয়াতো, সে খাওয়ার কথা এখনো ভুলতে পারতেছি না, সেই 35 বছর আগের কথা। আমি, আমার ওয়াইফ আসতাম, আমাদের অনেক বন্ধু বান্ধব আসতো, ওনার গৃহিণী, ভাবি। এই যে আন্তরিকতা, এই যে সম্মান দেখানো, আজকে যদি আমি ওনাকে সম্মান না দেখাই, তাহলে আমাকে মনে হবে যে আসলে আমরা অকৃতজ্ঞ। কোথা থেকে কোথায় আসলো তখন। আহ, ব্যাপারী পাড়ায় একটা অফিস দেখতাম, জরাজীর্ণ একটা অফিস, নিচতলায় অফিস, উপরের তলায় বাসস্থান, ভালো খাটটাট নেই। ওর মধ্যে এসে আমরা বন্ধু বান্ধবরা থাকতাম। তারপরে ঢাকাতে, সম্ভবত মোহাম্মদপুরে, একটা ছোট্ট একটা অফিস, এক রুমের। সেই বুড়ো আজকে কোথায়? আমার মনে হয় আপনাদের আপনাদের গর্ব করা উচিত। বাংলাদেশের একটা রাষ্ট্রীয় ব্যাংকেরও এই ধরনের সুরম্য অফিস নেই, এই ধরনের, মানে মানে আমরা কোথায় আমরা যাচ্ছি? দিস ইজ এন এক্সাম্পল যে গুরু ইজ ইন দ্য রাইট ট্র্যাক। গুরু তার সঠিক পথেই আছে। গুরু সম্মান জানাতে পারে, গুরুকে আপনারা সম্মান দিবেন। আমার 4টা কথা বেসিক, আমি আসলে বেশি কথা বলবো না। সেটা হচ্ছে যে মানুষের জীবনে সাফল্য লাভের জন্য 3-4টা প্রিন্সিপাল মেনটেন করতে হয়। একটা হচ্ছে আপনি নৈতিক কিনা, আপনার সততা আছে কিনা, আপনি আপনি আপনাকে চিনেন কিনা, এবং আপনার দৃঢ় নিষ্ঠা আছে কিনা, আপনার হার্ড ওয়ার্কার কিনা। এই 4টা গুণ তারা বিয়ার করে। এই বিয়ার করার প্রতিচ্ছবি হচ্ছে আজকে বুড়ো। এবং হয়তো একসময় দেখবেন যে বুড়ো ব্যাংক হিসেবে আবির্ভূত হচ্ছে। এটা আপনারা এনজিও বলতেছেন, আমি এনজিও বলি না, এটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট। এটা ওয়ান কাইন্ড অফ ব্যাংক, একটা ছোট ব্যাংক। বড় ব্যাংক গুলো যখন মানুষকে স্পর্শ করতে পারে না, তখন ওনারা মানুষকে স্পর্শ করে। যারা মানুষের কাছে, যারা ব্যাংকের কাছে গিয়ে সম্মান পায় না, তারা এখানে এসে সম্মান পায়। তারা এখান থেকে তাদের জীবনের যে স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ পায়। তো আপনারা যেভাবে আঁকড়ে ধরে আছেন গুরুকে, আমি আশা করব আপনারা সকলে মিলে এই গুরুকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই 4টা বেসিক প্রিন্সিপালকে মনে রাখবেন, যে সততা থাকতে হবে, দৃঢ় নিষ্ঠা থাকতে হবে, এবং আপনাকে নৈতিকভাবে ভালো থাকতে হবে, এবং আপনাকে কষ্ট করতে হবে।
কষ্টের ফলশ্রুতি আজকের এই বুড়ো বাংলাদেশ, আজকের এই বিল্ডিং গুলো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই দাঁড়িয়ে আজকের এই যে আমাদের আহ, যে স্বপ্নবাজ, এই স্বপ্নবাজ 3 তরুণকে আপনারা একটু দাঁড়িয়ে ওনাদেরকে সম্মান জানান। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আনোয়ার হোসেনকে তার তথ্যবহুল বক্তব্যের জন্য। অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে তার তথ্যবহুল বক্তব্যের জন্য। অনুষ্ঠানে এই পর্যায়ে আমি অনুরোধ করব এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর এম এ ইউসুফ আলী, চেয়ারপারসন গভর্নিং বডি বুড়ো বাংলাদেশকে প্রতিষ্ঠাকারী সদস্য কর্মীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আতিয়া শাখায় আসছি। এই শাখার আলাদা একটি ঐতিহ্য আছে, ইতিহাস আছে। এটা দেলদুয়ার উপজেলা, টাঙ্গাইল জেলায় যে উপজেলাগুলি আছে তার মধ্যে দেলদুয়ার ইতিহাস খ্যাত, বিখ্যাত। শুধু এই আতিয়া মসজিদের জন্য। আতিয়া মসজিদের ব্যাপারে আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। আমি যতটুকু জানতে পারছি, এই মসজিদটি 1700 খ্রিস্টাব্দে একজন সাধকের নামে এটা স্থাপিত হয়। পরবর্তীতে পন্নী পরিবার এটাকে পূর্ণতা দেয়। আমাদের এই শাখাটি দেলদুয়ার উপজেলার আটিয়াতে। আসলে আটিয়া ঠিক আছে, কিন্তু এই মসজিদটা আসছে আতিয়া থেকে। আতিয়া অ্যাকচুয়ালি আরবি শব্দ, আমি যতটুকু জানি আতা, সেখান থেকে আতিয়া, আতিয়া সরায়া তরির শিকার অন্তস্থ একার। যাই হোক, আটিয়া শাখার নতুন ভবন দেখে আমরা মুগ্ধ, বিমোহিত। আমরা আসলে এই শাখাটি এখানে ঢাকা থেকে আমরা সমাবেত হয়েছি দুটি কারণে। একটি কারণ হলো নতুন ভবন, নির্মিত ভবন, এই ভবনটির উদ্বোধন। আরেকটি হলো প্রতিষ্ঠাকালীন সদস্য কর্মীদেরকে সম্মাননা দেওয়া। এবং একজন কর্মী, আমার নামটা যতটুকু মনে পড়ে সাবিনা ইয়াসমিন, আমি সঠিক মনে করতে পারতেছি না, তিনি মহোদয় হতে বলতে পারবেন, যার ছেলে পিএইচডি করতেছে। অনুগ্রহ করে দাঁড়াবেন। আপনার নামটা কি ঠিক আছে? হ্যাঁ, আমি সরি, আমি দুঃখিত। নাসিমা, ওনার নাম নাসিমা। ওনার ছেলে পিএইচডি করছে, কানাডায় পিএইচডি করতেছে। আপনি কর্মী ছিলেন আমাদের সেখানে, এটা একটা বিশাল ব্যাপার। উনি আমাদের কর্মী ছিলেন এবং বুড়ো বাংলাদেশ পরিবারের শুধু গৌরবী না, আরেক আমাদের বিডি মহোদয় আরেকটি তথ্য দিলেন। এখানে আমাদের আরেকজন কর্মীর ছেলে লেফটেন্যান্ট কর্নেল, ও লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নেভিতে আছে খুব সম্ভবত। উনিও কি এখানে আছেন? উনি নেই আর কি। এগুলি কিন্তু, ও আপনার ছেলে, গ্রেট গ্রেট ফাদার, গ্রেট ফাদার, উই ফিল প্রাউড অফ ইউ। আমরা আপনাকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি। বুড়ো পরিবারের সদস্য, কর্মী, তাদের সন্তানাদের
কৃতিত্বের কথা শুনলে আমাদের বুকটা জুড়িয়ে যায়, আমাদের ভালো লাগে। এই জন্যই আমরা গর্ববোধ করি আর কি। বসেন প্লিজ, বসেন। তো আজকে খুব তপ্ত গরম দুপুর। আমার মনে হয় মুশারফ ভাই 40 কি ছাড়িয়ে গেছে? কি দেখতেছেন আপনি, 40 কি ছাড়িয়ে গেছে ভাই? 37, 37-এ এই অবস্থা। তবে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা নির্জনে আছি, গ্রামে আছি, এখানে গাছগাছালি এবং নালা ডোবার জন্য অতটা তাপ অনুভূত হচ্ছে না, যেটা রাজধানীতে ঢাকা শহরে অনুভূত হয়। তারপরেও আজকে খুব বেশি গরম মনে হচ্ছে। তারপরে ইট ইজ নাও এট নুন, কি বলেন আলতাফ ভাই, তাই না? আমি আমার কথা আর বাড়াবো না। এই হাতিয়া শাখার উত্তরোত্তর সফলতা কামনা করে, সমৃদ্ধি কামনা করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ ডক্টর এম ইউসুফ খানকে তার মূল্যবান বক্তব্য। অনুষ্ঠানের এ পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদানের জন্য এই অনুষ্ঠানের সভাপতি ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘোষণার সাথে সাথে সবাই খুশি, কারণ এই প্রচন্ড গরম থেকে বেরিয়ে যাওয়া যায়। 2 নম্বর হলো যে এই জন্য আমি তো লম্বা করবো না, আমারও তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া দরকার। কিন্তু আমরা সেলিব্রেট করছি যে আমরা দীর্ঘদিন 34 বছর পর একটা দালান কোঠা করতে পারছি, আমাদের সদস্যদের সহায়তায়, কর্মীদের পরিশ্রমে। সেটা সদস্যদের সাথে, কর্মীদের সাথে নিয়ে, এবং আমাদের গভর্নিং বডি, আমাদের সাধারণ পরিষদ সদস্য এবং সিনিয়র কর্মী, জুনিয়র কর্মী, সবাইকে নিয়ে আমরা একত্র হয়ে যা সেলিব্রেট করছি। এটা শুধু এমনি দালান না, কিন্তু এখানে কোটি কোটি টাকার লেনদেন হবে। মানুষের জীবনযাত্রার উন্নয়নের ক্ষেত্রে এই জায়গাটা ব্যবহার হবে, এবং এখান থেকে মানুষের অনেক লার্নিংও হবে। এখানে অনেক ট্রেনিরা এসে প্রত্যক্ষ জ্ঞান লাভ করবে। এটা শুধুমাত্র ইট কাঠের একটা দালান না, এটা আমাদের প্রতি এমনিতে সদস্যদের আস্থা আছে, যে কারণে এই শাখার ঋণ হলো 7-8 কোটি টাকা মাত্র, আর সঞ্চয় হলো 14 কোটি টাকার বেশি। তার মানে যা আমরা বিনিয়োগ করছি তার প্রায় অর্ধেক হলো, মানে অর্ধেকের ডাবলের বেশি হলো সঞ্চয়। তারাই হেড অফিসে সঞ্চয়ের টাকা দিয়ে লাভ পায় 8% করে। সুতরাং এইখানে অনেক ইনকাম আছে, তাদের ইনকাম 20-25 লাখ টাকার উপরে মাসে। সুতরাং তারা একটা দালান নির্মাণ করবে, ভালো জায়গায় থাকবে, সদস্যদের ভালো জায়গায় থাকবে, এবং সদস্যরা এটা দেখে পুলকিত হবে, নির্বিঘ্নে টাকা রাখবে। আমি তো জানি ভাড়া বাড়িতেই অনেকে এই ব্যাংকে রিটায়ার করে টাকা রেখে দেয় আমাদের কাছে, বড় বড় টাকা। আমাদের এখানে নিয়ম আছে যে টাকা রাখতে হলে ঘোষণা দিতে হবে লিখিত ভাবে যে এই টাকা আপনি কোত্থেকে পাচ্ছেন। কারণ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আছে, এটা ওটা আছে, মানি লন্ডারিং এর ব্যাপার আছে। তো যাই হোক, আমাদের উপর মানুষের আস্থা আছে। দালানটা যেহেতু দৃশ্যমান হয়েছে, আস্থা কিন্তু আরো বাড়বে। কর্মীরাও পুলক অনুভব করবে যে আমরা যেন তেন আমাদের ঠিকানা আছে। 3 নম্বর হলো সদস্যরা নির্দ্বিধায় সঞ্চয় করবে এবং ঋণ ফেরত দেওয়ার চেষ্টা করবে, কারণ মনে করবে এটা তো সন্ধ্যা মশা না, এখানে আছেই। সুতরাং কর্মসূচির দিক থেকেও অনেক ভালো এটা হয়েছে, এবং আমরা মনে করি এখানকার সদস্যরা এই যে প্রথম দিকে যদি আমাদেরকে বিশ্বাস না করতো, 2 টাকা সঞ্চয় না দিত,
তারপরে আমাদের লুৎফর বলেছে যে কোলে নেয়, তাই না? ইন্ডিয়ান টাউট পলিটিশিয়ানদের কিন্তু আমরা দেখি কোলে নেয় গেন করার জন্য, সিম্প্যাথি গেন করার জন্য। ওরকম টেকনিকও ওরা অবলম্বন করেছে সদস্য করার ক্ষেত্রে। তো কথাবার্তা বলতে গেলে অনেক কথা, উদ্দেশ্য যেটা ছিল যে তৃণমূলের সদস্যদের স্বীকৃতি দেওয়া, কর্মীদের স্বীকৃতি দেওয়া, সেই সাথে এই যে দালানটা তাদের প্রচেষ্টায় যেটা হয়েছে সেটা তাদের সাথে শেয়ার করা, সেই সাথে আমাদের যারা অভিভাবক তাদেরকেও আমরা নিয়ে এসেছি। 16 কলা পূর্ণ হয়েছে, কিন্তু এই যে এইখানে এনে আপনাদেরকে আমরা কষ্ট দিলাম এই প্রচন্ড গরমের মধ্যে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যে সকল কর্মীরা এই কাজটা বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে আমাদের মনিটরিং রিপোর্টিং ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা, আমাদের ডিএসএস এর ছেলে মেয়েরা, আমাদের ইয়াং প্রফেশনাল, আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং, এখানকার কর্মীরা, এই আঞ্চলিক অফিসের কর্মীরা সহ যারা যারা এটার সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতে চেয়েছিলাম সঞ্চয় আছে 16,52,28,424 টাকা, ঋণ পোর্টফোলিও এলো 7,79,000। বুঝতে পারছেন তো? এদের মাসিক লাভ এখন হয় 15,66,000 টাকা। তো আমি আর কথা বাড়াবো না, সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানিয়ে, এবং আমার কর্মীরা যারা সন্তান তুল্য ছিল, এই যে নাসিমাকে দেখে কিন্তু আমার মনে পড়লো এই ছোট তখন গ্রাহাম, তারপরে আবেদা দিয়া, তারপর ওই যে এই কি বলে আমাদের যে আইসিডিডিআরবি যিনি ডিরেক্টর, ওনার ভাতিজা সহ আমরা এসছি। ওকে দেখে মনে পড়লো যে নির্ভীত পল্লীতে আমরা তখন বিদেশিদের নিয়ে গেছি। ও বেশি দিন অবশ্য আমাদের সাথে কাজ করতে পারে নাই। এ টু জেড একেবারে তৃণমূল পর্যায়ের কর্মী থেকে শুরু করে উপরে যারা কাজ করে সবাইকে সন্তান তুল্য মনে করেছি বলেই এটাও কিন্তু একটা প্রোগ্রেস। আমি মনে করি এটা অনুসরণ করা দরকার। থ্যাংক ইউ। পুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেনকে অসংখ্য ধন্যবাদ।